Bismillahir Rahmanir Rahim. Today's topic is sample distribution and test of hypothesis. Okay, at first, let us try to explain few definitions. First of all, a statistical hypothesis. What is statistical hypothesis? A statistical hypothesis is an assumption about a population parameter. অ্যাকচুয়ালি পপুলেশন বলতে কি বুঝি? এখানে কিন্তু পপুলেশন বলতে জনসংখ্যা বোঝায় না। মনে রাখবা, এই পপুলেশন বলতে ডেটা বোঝায়। ঠিক আছে? ইট মে বি পপুলেশন অর ইট মে বি এনি সোর্স অফ ডেটা, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ভাষা হলো পপুলেশন। সরি, একটু ফোন আসছে। আসসালামু আলাইকুম সাগর আলী। আসসালামু আলাইকুম। তাহলে আমরা পড়তেছিলাম, a statistical hypothesis is an assumption about a population parameter. This assumption may or may not be true. সেই অ্যাজাম্পশনটা সত্য হতেও পারে, নাও হতে পারে। ওকে, নেক্সট, ফর ইনস্ট্যান্স, the statement that a population means is equal to 10, অর্থাৎ 10টি ডেটা ধরা হলো, is an example of statistical hypothesis. A researcher might conduct a statistical experiment to test the validity of this hypothesis. অর্থাৎ একজন পরিসংখ্যানবিদ যে গবেষণা করে, সে কিন্তু 10টা ডাটা নিয়ে একটা হাইপোথিসিস করতে পারে, অর্থাৎ এটা একটা এক্সপেরিমেন্টাল ট্রায়াল বলা হয়, করতে পারে। আর তার আগে কিন্তু বলা হচ্ছে এটা একটি অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনটা সঠিক হতেও পারে, ভুলও হতে পারে। তার মানে পরিসংখ্যান কিন্তু অ্যাকুরেসি বলে না, টেন্স টু। পরিসংখ্যান কখনো একেবারে সঠিক জিনিসটা ইন্ডিকেট করবে না, সেটা ম্যাথমেটিক্স করে। আর পরিসংখ্যান হলো তার দিকে, ওর মতো হবে, কাছাকাছি হবে, বাট নট অ্যাকিউরেট। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী স্লাইডে হাইপোথিসিস টেস্টিং এর কতগুলি রেফারেন্স আছে, যে রেফারেন্সগুলোর উপর ভিত্তি করে টেস্টটা করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল নাম্বার 1, মেকিং অ্যান অ্যাজাম্পশন কল্ড হাইপোথিসিস অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। নাম্বার 2, কালেক্টিং স্যাম্পল ডাটা, অর্থাৎ হাইপোথিসিস টেস্টিং এর জন্য এই কাজগুলি করতে হবে। তারপরে ক্যালকুলেটিং এ স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্সের মধ্যেই আছে আমাদের যা যা করা লাগে, যেমন আমরা এখন যদি বলি মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, হ্যাঁ, এই কার্টোসিস, স্কিউনেস, ইত্যাদি ইত্যাদি, প্লাটোকার্টিক, লেপ্টোকার্টিক, কত কিছু আমরা পড়েছি না। তাছাড়া আমরা পড়েছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, যা যা আছে সবকিছু এই ক্যালকুলেশনের মধ্যে এসে যাচ্ছে। দেন using the sample statistics to evaluate the hypothesis, that is how likely is it that our hypothesized parameter is correct. To test the validity of our assumption, we determine the difference between the hypothesized and parameter value and the sample value. আসলে আমরা হাইপোথিসিস হলো একটা অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা কতগুলি প্যারামিটার নিয়ে কাজ করব। এখন ডিটারমাইন করব অরিজিনাল রেজাল্টের সাথে তার সিমিলারিটি কতটুকু, অর্থাৎ কারেকশন কতটুকু। ইন দ্য মিন টাইম আমি আরেকটা কথা বলে রাখি, লেভেল অফ সিগনিফিকেন্স একটা টার্ম আছে স্ট্যাটিস্টিক্সের ভাষায়, সেটা হলো 5%। যে আমরা যখন এইসব ডাটা নিয়ে কাজ করব, তখন 5% এরর আসবে, এটাকে ভ্যালিড ধরা হয়।
অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের কাজ করার সময় 5% এরর থাকবেই, এটা হলো ভ্যালিড। ঠিক আছে, এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স টু হাইপোথিসিস টেস্টিং। নেক্সট, হাইপোথিসিস টেস্টিংটা হয়ে থাকে দুইভাবে। নাম্বার 1, নাল হাইপোথিসিস, যাকে H0 দ্বারা ডিফাইন করা হয়, আর অল্টারনেটিভ হাইপোথিসিস, হাইপোথিসিস থেকে এসেছে H এবং অল্টারনেটিভ থেকে এসেছে A, এই জন্য এটাকে HA দ্বারা ডিনোট করা হয়। আর নাল জিরো বলতে আমরা জিরো ফাঁকা মিন করি, এই জন্য এটা H0। সো হাইপোথিসিস টেস্টিং দুই প্রকার, একটি হলো নাল হাইপোথিসিস যাকে H0 দ্বারা ডিনোট করা হয়, আরেকটি হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিসের কতগুলি ফেনোমিনান আলোচনা করা হয়েছে, যেমন স্টেট দ্য হাইপোথিসাইজড ভ্যালু অফ দি প্যারামিটার বিফোর স্যাম্পলিং, দি অ্যাজাম্পশন উই উইশ টু টেস্ট, as for example population mean ধরে নিলাম, suppose mu equals to 20, there is no difference between cook and diet cook। আচ্ছা, এখানে নাল হাইপোথিসিসের কতগুলি এক্সাম্পল দেওয়া হয়েছে, আর ডান পাশে অল্টারনেটিভ হাইপোথিসিসের কতগুলি এক্সাম্পল দেওয়া হয়েছে। এগুলিকে আরো ক্লিয়ার করার জন্য আমরা পরের স্লাইডটাতে যাব। এখানে জাস্ট তোমরা মনে রাখার চেষ্টা করবে, দেয়ার আর টু টাইপস অফ হাইপোথিসিস টেস্টিং, ওয়ান ইজ নাল হাইপোথিসিস, অ্যানাদার ওয়ান ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস। চলো এবার আসলে নাল হাইপোথিসিস কাকে বলে। A null hypothesis states that there is no relationship between two population parameters, অর্থাৎ কোনো সম্পর্ক থাকবে না দুই সেট পপুলেশন প্যারামিটার মধ্যে, অর্থাৎ দুই সেট ডাটার মধ্যে যদি কোনো প্রকার রিলেশন না থাকে, সেই হাইপোথিসিসটাকে বলা হচ্ছে নাল হাইপোথিসিস অর জিরো হাইপোথিসিস। অন্য কথায় বলা যায় ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ দুই ধরনের রিলেশনশিপ থাকবে, দুই ধরনের পপুলেশন থাকবে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইফ দ্য হাইপোথিসিস শোজ এ রিলেশনশিপ বিটুইন টু প্যারামিটার্স, the outcome could be due to an experimental sampling error. However, if the null hypothesis returns false, it means that there is a relationship in the measured phenomenon. অর্থাৎ নাল হাইপোথিসিস যদি ফলস হয় তাহলে বোঝা যাবে ইট হ্যাজ এ রিলেশন। যেহেতু আমরা বলেছি নাল হাইপোথিসিসের মধ্যে পপুলেশনের মধ্যে কোনো প্রকার সম্পর্ক থাকে না, তার মানে নাল হাইপোথিসিস যদি ফলস হয় বা ফল ডাউন হয় তাহলে আমাদের বুঝতে হবে যে দেয়ার ইজ এ রিলেশন। এবং নালের যে বিপরীতটি হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। অ্যাট এ গ্ল্যান্স আমরা যদি নাল হাইপোথিসিস নিয়ে আলোচনা করি তাহলে এইভাবে বলতে পারবো যে এ নাল হাইপোথিসিস refers a hypothesis that states that there is no relationship between two population parameters. Researchers reject or disprove the null hypothesis to set the stage for further experimentation or research that explains the position of interest. Number 3, the inverse of null hypothesis is an alternative hypothesis. এখানে কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসের ডেফিনিশনটা ডিজাইন করা হয়ে গেছে, আমি পরবর্তীতে আর দেইনি। যে হোয়াট ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস, যে নাল হাইপোথিসিসের বিপরীতটাই হলো alternative hypothesis, which states that there is a statistical significance between two variables.
দুইটি ভেরিয়েবলের মধ্যে যদি স্ট্যাটিস্টিক্যাল রিলেশন থাকে তখন সেই হাইপোথিসিসটাকে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। আর যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে তাকে কি বলা হয়? তোমরা কি আসো? জি স্যার। হ্যাঁ, যদি দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক না থাকে, কানেক্টিভিটি না থাকে, সেই হাইপোথিসিসটাকে কি বলা হয়? অল্টারনেটিভ অর নাল? কোনটা এটা জিজ্ঞেস করেছিলাম। নাল। নাল, রাইট। একটু একটু বললে বোঝা যাবে যে না তোমরা, তোমাদের কানটা এদিকে আছে, তোমাদেরকে তো দেখতে পাই না, তবে মোটামুটি সবাইকেই চিনি মনে হচ্ছে। না, অফলাইনে ক্যাম্পাসে বহু তোমাদের সাথে হয়েছে এবং আশা করি আমাদের ইউনিভার্সিটিটা খুলবে খুলবে একটা অ্যাটিটিউড। মনে হচ্ছে সরকারের মর্জি বাকিটা। স্যার পাশের বাড়িতে অনুষ্ঠানে গান বাজতেছে, তাই স্যার আনমিউট করতে পারছি না। হ্যাঁ, সবার পাশের বাড়িতেই না একজনের? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে নাল এক্সাম্পল দেওয়া হয়েছে। নট সো লং অ্যাগো পিপল বিলিভড দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট। বেশি দিন আগের কথা নয়, জনগণ যখন মনে করতো যে পৃথিবীটা হলো একটি সমতল। নাল হাইপোথিসিস তাহলে কি? নাল হাইপোথিসিস হবে যাকে H0 দ্বারা ডিফাইন করা হয়। নাল হাইপোথিসিস হবে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে H0 দ্বারা ডিফাইন করা হবে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, এটা হলো নাল হাইপোথিসিস। আর তার বিপরীতে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে? যে না, পৃথিবীটা হলো গোলাকার, দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড। তাহলে এখানে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে অল্টারনেটিভ হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিসকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আর প্রথমে কাজ করা হয়েছিল যে না ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, পরবর্তীতে পাওয়া গেল যে এটা কোনো সম্পর্কই নাই, আসলে ওয়ার্ল্ড ফ্ল্যাট না, ক্যালকুলেশন করে পাওয়া গিয়েছে যে ওয়ার্ল্ড ইজ রাউন্ড, দেয়ারফর উই ক্যান সে ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। এই হাইপোথিসিসটা হলো নাল, আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা হবে দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড। আরো কিছু এক্সাম্পল এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, তোমরা এগুলি মনোযোগ দিয়ে পড়বে। আসলে আমাদের এখানে আজকে যে টপিকটা পুরোটুকুই থিওরিটিক্যাল কনসিডার করেছি, ম্যাথমেটিক্যাল টার্মস না। আমাদের ম্যাথমেটিক্যালের জন্য আরো অনেক ইনফরমেশন দরকার ছিল, আসলে আমাদের তো আজকেই সম্ভবত লাস্ট ক্লাস, যার ফলে আমরা কিন্তু আর ম্যাথমেটিক্যাল ডাটাটা নিয়ে আসি না, জাস্ট কিছু ইনফরমেশন নিয়েছি। আর লেকচারটা শেষ করে আমরা প্রয়োজনে একটু প্রিভিয়াস পড়ালেখাগুলি একটু রিভিউ করব। তাছাড়া আমরা সম্ভবত একটা ক্লাস টেস্টের ডেট দিয়েছিলাম 27 তারিখ, না? জি স্যার। সো হ্যাঁ, তো অতীতের মতোই গত ক্লাসেও তো এক্সপ্লেন করেছি, আমরা ফাইনালের যে টপিকগুলি পড়তেছি এই টপিকগুলি ভালোভাবে পড়েই কিন্তু অ্যান্সার করবে। আর ফাইনালের ইনফরমেশনগুলি তেমন ডিফারেন্স হবে না। আমি আবার বলছি, মিড টার্মে কিন্তু এক একজনের ডাটা এক এক রকম দিয়েছি, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করেছো। ফাইনালে তেমন একটা করব না, কারণ সবাই তোমার খাতার উপরে তুমি ডিসকাস করবে। কি বুঝাতে পেরেছি? অর্থাৎ ফাইনালি কোশ্চেন কয়টা হবে? 4 সেট, 4 সেট কোশ্চেন, 20 নাম্বার, নো অল্টারনেটিভ, বিকল্প থাকবে না, ঠিক আছে? সো এবং ফাইনালের খাতার উপরেই তোমার ভাইবাটা নির্ভর করবে, শুধু ফাইনালের খাতা না, ফুল ফাইনাল সিলেবাসের উপরেই থাকবে। আসলে টিচার ইভালুয়েট করবে আসলে কি পরিমাণ সময় তুমি দিয়েছো এই কোর্সের প্রতি। কিছুক্ষণ আগে লেভেল অফ সিগনিফিকেন্স নিয়ে একটু করে আলোচনা করেছিলাম, তো এটা আবারও নিয়ে এসেছি যে সিগনিফিকেন্স লেভেল ইন স্ট্যাটিস্টিক্স রেফার্স টু দ্য পার্সেন্টেজ অফ স্যাম্পল মিনস দ্যাট ইজ আওয়ার outside certain prescribed limit. As for example, testing hypothesis at 5% level of significance means
মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স দ্বারা আসলে বোঝানো হয় দ্যাট উই রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ ইট ফলস ইন দ্য টু রিজিয়নস অফ এরিয়া 0.025। অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিক্যাল, তোমাদেরকে কিছুদিন আগে এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন যখন পড়িয়েছিলাম, আমি গ্রাফটা একটু এঁকে দেখাচ্ছি। এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন ছিল না, এটাই বলেছে যে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ ইট ফলস ইন দ্য টু রিজিয়নস অফ এরিয়া 0.025। তো 0.025 হলো এই এতটুকু, আর এই দিক দিয়ে দুই পাশে একটু একটু এরিয়া। এই এরিয়াগুলিতে যদি আমাদের আসে, এটাই 5% লেভেল বলা হয় আর কি। একদম ক্ষুদ্র একটা এলাকাতে যদি হয় আর বাকি এলাকাটা যদি সাপোর্ট করে, এটা যদি সাপোর্ট নাও করে, তখন আমরা ধরে নেই ইয়েস দিস ইজ এ ফ্রুটফুল হাইপোথিসিস, এটাই বলা হচ্ছে। এবার আরো বলা হচ্ছে যে ডোন্ট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ ইট ফলস উইদিন দ্য রিজিয়ন অফ 0.95। অর্থাৎ এই নাল হাইপোথিসিস হিসেবে কনসিডার করা হবে না যদি না রিজিয়নটা এত হয়, ঠিক আছে, এর মধ্যে থাকে, অর্থাৎ 0.95। প্রথমটা বলছে 0.025, তার দ্বিগুণ করলে 0.05 হয়, আর 0.05 এবং 0.95 মিলে কিন্তু টোটাল প্রবাবিলিটি 1 হয়ে যায়, ঠিক আছে। এই ছিল হিসেবটা। সো দ্য higher the level of significance, the higher the probability of rejecting the null hypothesis when it is true। অর্থাৎ আমরা এই স্লাইডটা থেকে শিখলাম যে লেভেল অফ সিগনিফিকেন্স হলো 0.5%। আর 0.5% কিভাবে, 0.025 এক পার্শ্বে, আর এক পার্শ্বে হবে 0.025। সো দুই পার্শ্বে যখন টোটালি 0.05 হবে, তাহলে এটাকে বলা হবে লেভেল অফ সিগনিফিকেন্স। তো এটা ভাইবা জিজ্ঞেস করা হবে ইন হাইপোথেটিক্যাল টেস্টিং হোয়াট পার্সেন্ট অফ লেভেল অফ সিগনিফিকেন্স, এটা জিজ্ঞেস করা হবে কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স কনসিডার করা হয়। হ্যাঁ, এখানে আমি হাইপোথিসিস টেস্ট ফর পপুলেশন মিন, এখানে অনেকগুলো ফর্মুলা জেনারেট করেছি। আসলে আমরা কিন্তু ফর্মুলা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব না, সেই জন্য এই স্লাইডটা আপাতত আমরা রিড করছি না, কারণ এই অল্প সময়ে এই সবগুলি ফর্মুলার প্রুফ আছে। প্রুফগুলি করে যখন আমরা কাজ করতাম, তখন আমাদের কাছে জিনিসটা ইজিয়ার হতো। যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা পড়াইনি, তাই এই জিনিসগুলি আমরা ইগনোর করছি, এই স্লাইডটা আমরা ইগনোর করে যাচ্ছি। টেস্ট অফ হাইপোথিসিসের আরেকটি টার্ম হলো কাই স্কোয়ার টেস্ট। অনেকগুলা হাইপোথিসিস টেস্টিং এর অনেকগুলা ফরম্যাট আছে, এর মধ্যে একটি হলো কাই স্কোয়ার টেস্ট। তো ওই যে কিছুক্ষণ আগে চিত্র দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছিলাম লেভেল অফ সিগনিফিকেন্স 5%, ওই 5%-এর জায়গাটা কিন্তু এখানে শো করা হয়েছে, এবং এই লেভেলটা কাই স্কোয়ারের একটি ফর্মুলা আছে। ফর্মুলা হলো এই কাই স্কোয়ার, এটা দেখতে এক্স এর মতো দেখাচ্ছে, বাট দিস ইজ নট এক্স। এটা যদি লেখা হয় কাই একটা ওয়ার্ড, এটা দেখি আমি পারবো কিনা জানি না, এই রকম তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এক্সটা হয় এক্স এর মতোই, তবে প্রথমটা একটু বাঁকা টাইপের, এটা এই চিহ্নটাকে কাই, CHI কাই, এবং তার উপরে স্কোয়ার আছে, সেই জন্য স্কোয়ার, দেখতে এক্স এর মতো, আসলে এটা এক্স না, প্রথমটা একটু বাঁকা হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল কাই স্কোয়ার টেস্ট। এখানে এর ফর্মুলাটা আছে সামেশন অফ ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই। আমরা পরবর্তী স্লাইডে ও এবং ই এর ডেফিনিশন দেওয়ার চেষ্টা করব। আর কাই স্কোয়ার টেস্টের জনক হলেন কার্ল পিয়ারসন। আমরা সম্ভবত কার্ল পিয়ারসন নিয়ে আলোচনা এর আগে করেছিলাম, মনে আছে? কার্ল পিয়ারসন স্ট্যাটিস্টিক্স এর একজন গুরু বলা হয়। উনি বিভিন্ন রকমের ইনফরমেশন, আমরা কিন্তু এর আগে কার্টোসিস
কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করতে কার্ল পিয়ারসনের ফর্মুলা ইউজ করেছিলাম, যদিও এগুলি মিড টার্মে পড়েছো। আচ্ছা, কার্ল পিয়ারসন introduced a test of distinguished whether an observed set of frequencies differs from a specified frequency distribution. The chi-square test uses frequency data to generate a statistics. আমরা এই স্লাইড থেকে জাস্ট chi-square টেস্ট যে এর ইনভেন্টর হলো মিস্টার কার্ল পিয়ারসন, সম্ভবত 18 শতকের সায়েন্টিস্ট। আর chi-square test is a statistical test commonly used for testing independence and goodness of fit. Testing independence determines whether two or more observation across two populations are dependent on each other. Testing for goodness of fit determines if an observed frequency distribution matches a theoretical frequency distribution. আসলে হয়েছে কি, এই chi-square টেস্টের মাধ্যমে একটা মডেল দ্বারা করানো হয়। যেমন কিছুক্ষণ আগে একজন বলেছিল স্যার ইলেকট্রিক্যাল স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন কোথায়। তো এখন এটা যদি এক্সাম্পল দেওয়া হয় যে chi-square টেস্ট দ্বারা, প্রথমে মনে করো তোমরা 10টা বন্ধু মিলে ডিসাইড করেছো যে একটা পাওয়ার জেনারেশনের একটা ইন্ডাস্ট্রি করবা। কোথায় করবা? ঢাকা থেকে ধরো 50 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায়। আচ্ছা, তোমাদের 10 বন্ধু মিলে 1000 কোটি টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করলা ব্যাংক থেকে বা যে কোনো ভাবে। তো তাহলে কি হয়ে যাবে না, এর মধ্যে কোনো কিছু একটা মডেল দ্বারা করাতে হবে। প্রথমে প্রোটোটাইপ মডেল দ্বারা করাতে হয়, এটা গ্রাউন্ড ওয়ার্ক করতে হয় যে আমরা কি কি করব না করব, এর একটা সার্ভে করে অ্যানালাইসিস করতে হয় এবং একটা ফিউচার একটা ডেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে একটা মানে বর্তমানকেই ফিউচারে ফোকাস করে দেখা হয়। এই বর্তমানকে ফিউচারে ফোকাস করার জন্য আমাদের একটা হাইপোথিসিস করতে হয়, অর্থাৎ অনুমান করে একটা প্রিডিকশন করতে হয়। প্রিডিকশনটা অনেক সময় সত্য হয়, অনেক সময় ভুলও হয়। এই জন্য কিন্তু অনেক সময় ব্যবসায়িকরা অনেক রকম লুজার হয়ে যায়। কারণ হলো এটি যে তাদের প্রিডিকশনটাতে সঠিক রেজাল্ট আসেনি। ঠিক আছে, 1000 কোটি টাকা, এটা তো বললাম বড় ইনফরমেশনের ক্ষেত্রে। তোমরা 5 বন্ধু মিলে ধরো আশুলিয়াতে ফাস্ট ফুডের দোকান দিলা। তোমাদের অনেক বন্ধুরা কিন্তু আমাদের ক্যাম্পাসের পাশে একটা দোকান দিয়েছিল। তো তারা কি করেছে, তারা কিন্তু একটা সার্ভে করেছে যে কি পরিমাণ ছাত্র আছে, কি কয়জনের কাছে বিক্রি করা যাবে, ভাড়া কত টাকা দিতে হবে, এরকম একটা ইনফরমেশন নিয়ে তারা একটা প্রেডিকশন করেছে। এই প্রেডিকশনের উপর বেস করে কাজটা সামনে আসে। এটাই হলো টেস্ট, হাইপোথেটিক্যাল টেস্ট বলা হয়। তো এই টাইপের কাজগুলি করেই আমরা কাজ করব। আর chi-square টেস্টের ক্লাসিফিকেশন 2 প্রকার। একটা হলো প্যারামেট্রিক chi-square টেস্ট, টেস্ট ফর কম্পেয়ারিং ভ্যারিয়েন্স, অর্থাৎ ভ্যারিয়েন্স দিয়ে এই chi-square টেস্টটা করা হয়। আরেকটি টেস্ট হলো নন প্যারামেট্রিক টেস্ট হলো তোমার টেস্টিং ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড টেস্ট ফর গুডনেস অফ ফিট, এই হলো নন প্যারামেট্রিক। আর chi-square টেস্ট করার জন্য কতগুলি প্রি কন্ডিশনস থাকে, আর এই প্রি কন্ডিশনস গুলি হলো observations recorded and collected are collected on random basis। যে অবজারভেশনস বা ডেটাগুলি এগুলি রেকর্ড করা বা ধরে রাখা এবং সংগ্রহ করা, এগুলি হইতে হবে অবশ্যই র্যান্ডম বেসিস বাট নট টার্গেট বেসিস। আমি আবার বলছি, মনে করো আমি chi-square টেস্টের মাধ্যমে জানতে চাচ্ছি বাংলাদেশের যারা মার্জিনালিটিতে আছে, বিশেষ করে দরিদ্রতার মার্জিনালিটিতে আছে, সেটা আমরা টেস্ট করতে যাব। ঠিক আছে, টেস্ট করতে গিয়ে কি করলাম, ধানমন্ডি, গুলশান, উত্তরা,
হ্যাঁ, বনানী, এরকম বড় বড় অভিজাত এলাকায় গরিব মানুষ খুঁজে অ্যানালাইসিস করলাম, ভালো রেজাল্ট আসবে না, কারণ দিজ আর নট দ্য র্যান্ডম বেসিস, এগুলি হলো স্পেসিফিক। র্যান্ডম হতে হলে অবশ্যই একটা লোকাল এরিয়াতে যেতে হবে, রাজশাহীর লোকাল এরিয়া, যশোরের লোকাল এরিয়া, চট্টগ্রামের লোকাল এরিয়া, পাবনার লোকাল এরিয়া, সিলেটের লোকাল এরিয়া, এরকম বাংলাদেশের 64 জেলা থেকে 20টা জেলায় যদি গিয়ে তাদের গ্রামে সিলেক্ট করে তারপরে ডাটা কালেকশন করা হয়, ডাটা রেকর্ড করা হয়, তাহলে ওই পভার্টি মার্জিনালিটি অ্যানালাইসিসটা সঠিক হবে। ঢাকা শহর বা একটা নির্দিষ্ট গ্রাম অ্যানালাইসিস করে এই পভার্টির মার্জিনালিটি টেস্ট করা সম্ভব না। এই জন্য কন্ডিশন ফর দ্য অ্যাপ্লিকেশনস অফ কাই স্কোয়ার টেস্ট, প্রথম কন্ডিশনটা হবে যে সার্ভেটা হতে হবে র্যান্ডম বেসিস। নাম্বার 2, অল আইটেমস ইন দ্য স্যাম্পল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। যে আইটেমসগুলি কালেক্ট করব একটার সাথে আরেকটা নির্ভরশীলতা থাকতে পারবে না, সম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে। যে নির্ভরশীলতা যেমন এক কোম্পানি দিয়েই সারা বাংলাদেশকে সার্ভে করিয়েছি, তাহলে তাদের মধ্যে ফেয়ারনেস নাও থাকতে পারে, একটার সাথে একটার কোনো সম্পর্ক থাকবে না, যার যেভাবে ডাটা কালেক্ট করবে, ঠিক আছে? তাহলে এই রেজাল্টটা ভালো আসবে। দেন নাম্বার 3, নো গ্রুপ শুড কন্টেন ভেরি ফিউ আইটেমস, কোনো গ্রুপে খুব কম সংখ্যক ডাটা থাকলে হবে না, সে লেস দেন 10, 10-এর নিচে ডাটা থাকলে সেখানে কোনো প্রকার রেজাল্ট আসবে না। সাম স্ট্যাটিস্টিশিয়ানস টেক দিস নাম্বার এস 5, but 10 is the regarded as better most statisticians। অর্থাৎ আমাদের কাই স্কয়ার টেস্টের জন্য যে ডাটা সেটগুলি নেওয়া হচ্ছে সেখানে 10-এর নিচে পপুলেশন হলে ভালো কোনো অ্যানালাইসিস পাওয়া যাবে না। দ্যাট ইজ অনেকে পাস নিয়েও করে, কিন্তু মোর অ্যাকুরেট পাওয়ার জন্য নাম্বার অফ পপুলেশনস অর নাম্বার অফ ডেটা শুড বি 10 or more than 10. Finally, the number of items should be large, say at least 50. বড় হতে হবে, কমপক্ষে 50টা ডাটা নিয়ে করলে একটি গ্রহণযোগ্য রেজাল্ট আসবে। এখানে আরো কতগুলি আলোচনা করা হয়েছে, কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো একটু রিড করিও তোমরা। আর বিভিন্ন প্যারামিটারের জন্য কাই স্কয়ার টেস্টের যে গ্রাফ, সেই গ্রাফটা কেমন হয় তা এখানে দেখানো হয়েছে। দ্য কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ইজ নট সিমেট্রিক্যাল and all the values are positive. For each degree of freedom we have asymmetric curves. তোমরা এখানে কাই স্কয়ারের মধ্যে ডেটা দেখতে পাচ্ছ যে এই বিভিন্ন প্যারামিটারের কারণে গ্রাফের প্যাটার্নগুলি বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই হলো কাই স্কয়ার গ্রাফের একটা ফেনোমেনন। এখান থেকে আমরা রিসার্চাররা তাদের প্রয়োজনে কোন প্যারামিটারটা নিয়ে কাজ করলে তাদের জন্য ভালো হয় সেই প্যারামিটারটা তারা প্রিভিয়াস রেকর্ডের উপর ভিত্তি করে থাকেন। এখানে ছোট্ট করে একটা কাই স্কয়ার টেস্টের একটা ছোট্ট একটা প্রবলেম কনসিডার করা হয়েছে। Suppose as personal director you want to test the perception of fairness of 3 methods of performance evaluation. একটা কোম্পানির একজন ব্যক্তি সে পার্সোনাল ডিরেক্টর হিসেবে কি করতে চাচ্ছে, তাদের পারসেপশনটা কনসিডার করতে চাচ্ছে যে তারা ফেয়ার কতটুকু বা আনফেয়ার কতটুকু, হ্যাঁ, কোম্পানিতে কে কি পরিমাণ কাজ করতেছে বিভিন্ন এমপ্লয়ীদের মধ্যে, এটা কিন্তু প্রায় সময় এই টেস্ট হয়ে থাকে। হ্যাঁ, পার্সোনাল ইভ্যালুয়েশন অফ 180 এমপ্লয়িজ, 180 জনের মধ্যে 63 জনকে রেটেড
অর্থাৎ 63টা স্যাম্পল নেওয়া হয়েছে। তাহলে কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম 50 বা তার ঊর্ধ্বে ডাটা হলে রেকর্ড হবে, অর্থাৎ ইনফরমেশনটা হবে অ্যাকুরেট। তার মানে 180 জন এমপ্লয়ির থেকে আমরা 180 জনের ডাটাই কিন্তু নেইনি, নিয়েছি 63 জনের ডাটা অ্যানালাইসিস করেই এই 180 জনের উপরে কি আমাদের কমেন্টস করতে হবে। তিনটা মেথড ইউজ করা হয়েছে। ফার্স্ট মেথড আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মেথড হলো 45 জন রেটেড, সেকেন্ড মেথড 72 জন, আর থার্ড মেথড as fair, that is at the 0.5 level of significance 0.05, যেটা আমি আগেও বলেছি। এবার প্রশ্ন করা হয়েছে ইজ দেয়ার এ ডিফারেন্স অফ পারসেপশন, অর্থাৎ এই এমপ্লয়ীদের মধ্যে কে কি পরিমাণ অ্যাটেন্টিভলি কাজ করতেছে, কোম্পানির পক্ষে কাজ করতেছে, কোন মেথডে এই জিনিসটা পাওয়া যাচ্ছে এবং কি আউটপুট আসতেছে আমাদের এই কাই স্কয়ার টেস্টের মাধ্যমে এটা অ্যানালাইসিস করতে হবে। আর কিছুক্ষণ আগে কাই স্কয়ারের যে ফর্মুলাটা দিয়েছিলাম ও মাইনাস এ, একটা হলো অবজার্ভ ডেটা আর একটা হলো এক্সপেক্টেড অর্থাৎ রেটেড ডেটা, এক্সপেক্টেড বা রেটেড ডেটা। আচ্ছা, এবার আমাদের অঙ্কটাতে আমি মনে হয় এই সামথিং ইনফরমেশনে মিস্টেক করেছি। ইনফরমেশনটা হবে এই টাইপের, 180 জন এমপ্লয়ি তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে, খেয়াল করিও তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে, 180 জনের উপরেই ডাটাটা অ্যানালাইসিস করা হয়েছে। ওকে, এবার আসো 63 জন রেট করা হয়েছে প্রথম মেথডে এস ফেয়ার, আর 45 জন রেট করা হয়েছে দ্বিতীয় মেথডে এস ফেয়ার, এবং 72 জন রেট করা হয়েছে তৃতীয় মেথডে এস ফেয়ার, আর 5% হলো দ্যাট ইজ 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স। এই অবস্থায় পারসেপশনটা কত আর ডিফারেন্স আছে কিনা। তাহলে আমাদের টোটাল এমপ্লয়ি হলো 180 জন, আমাদের মেথড যেহেতু তিনটা, প্রতিটা মেথডে প্রতিটা টেস্টিং এর জন্য অন এভারেজ আমরা পাচ্ছি 60 জন এমপ্লয়ি। এই ডেটাগুলির উপর ভিত্তি করে আমরা আচ্ছা এই ডেটাগুলির উপর ভিত্তি করে আমাদের কাই স্কয়ারের রেজাল্টটা প্রডিউস করতে হবে। অবজার্ভ ফ্রিকোয়েন্সি, প্রথমে একটা ডাটা সেট তৈরি করা হয়েছে যেখানে আমরা পেয়েছি অবজার্ভ ফ্রিকোয়েন্সি, 3 মেথডে 3 ধরনের অবজারভেশন। আর যেহেতু আমাদের টোটাল এমপ্লয়ি ছিল 180, তাই আমরা এটাকে অ্যাভারেজলি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হিসাবে কনসিডার করেছি। এটা হলো গড় ফ্রিকোয়েন্সি বলা হয়, যেহেতু 180 জন এমপ্লয়ি, 180 জন এমপ্লয়ির মধ্যে অন অ্যাভারেজ এমপ্লয়ি হচ্ছে 60, সেটা। আর অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, ও ফর অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ই ফর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, তার ডিফারেন্স করেছি, ডিফারেন্স করেছি, ডিফারেন্স করেছি, বিয়োগ করেছি, তার বর্গ করা হয়েছে। ওকে, বর্গ করা হলো, তারপরে ভাগ করা হলো। ঠিক আছে, ভাগ করা হলো। আমরা কিন্তু ডেফিনিশনটা কিছুক্ষণ আগে দিয়েছি, সেটা কেমন ছিল দেখো, ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, অনেকক্ষণ আগে আমরা একটা ডেফিনিশন দিয়ে আসছিলাম, কোথায় যেন ছিল একটু দেখে নেই। হ্যাঁ, এই যে দেখো, ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, ও ফর অবজার্ভ, ই ফর এক্সপেকটেশন। ঠিক আছে, এই হলো কাই স্কয়ার ফর্মুলা। এখন
এই সবগুলি যোগ করতে হবে, যেহেতু সামেশন ছিল, সো যোগ করার পরে যে রেজাল্ট আসবে দ্যাট উইল বি দ্য রেজাল্ট অফ কাই স্কোয়ার টেস্ট 0.6.3। সো আমরা এই চ্যাপ্টারে যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম আসে তাহলে এই টাইপের একটা অঙ্ক দেওয়া হবে যা তোমরা সবাই পারবে। একটা থাকবে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর একটা হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ধরে ছোট্ট একটা ক্যালকুলেশন, আশা করি সবাই পারবে। হয়তোবা এখান থেকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন করা হবে যা এই লেকচারের মধ্যেই আছে। তোমরা থিওরিটিক্যাল প্রশ্নটা এখান থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবে। এবার এখানে আমরা কিন্তু ডেটাগুলি নাল হাইপোথিসিস ধরেছি, HO হাইপোথেটিক্যাল যে প্রবাবিলিটি প্রত্যেকটাই হাফ হাফ হাফ। কেন প্রত্যেকটা হাফ হাফ হাফ? বিকজ আমাদের টোটাল এমপ্লয়ি ছিল 180 এবং তাদেরকে 60 ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করেছি, প্রত্যেক ভাগে ছিল 60 জন। তাহলে প্রবাবিলিটির সংজ্ঞা অনুযায়ী এক্সপেক্টেড পপুলেশন ডিভাইডেড বাই টোটাল পপুলেশন 180, এক্সপেক্টেড হলো 60, এভাবে P1 P2 P3 1/3। আর অ্যাটলিস্ট হলো অ্যাটলিস্ট 1 ইজ ডিফারেন্ট, এক ডিফারেন্স, এটা প্রশ্নে দেয়া ছিল। আর আলফা অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স 0.05। আর এই ডাটাগুলি আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আর ক্যালকুলেশন করে আমরা বের করেছি কেবলমাত্র যে ইনফরমেশনটা, সেটা হলো ক্যালকুলেশন করে আমরা শুধুমাত্র এই আইটেমটা বের করেছি কাই স্কোয়ার 6.3। সো যেহেতু প্রশ্নে দেওয়া ছিল যে লেভেল অফ সিগনিফিকেন্স 0.0%, লেভেল ঠিক আছে, আরও ছিল কনক্লুশন হলো অ্যাটলিস্ট 1 প্রপোর্শন ইজ ডিফারেন্ট। সো আমাদের এখান থেকে আমরা হাউ টু ক্যালকুলেট কাই স্কোয়ার শুধুমাত্র এই ইনফরমেশনটা যদি বের করতে পারি যথেষ্ট, বাকিগুলি আমাদের দরকার নাই, কারণ ডিসিশনগুলি কিভাবে এসেছে বা কনক্লুশনগুলি ওই বিস্তারিত কিন্তু আমরা পড়াইনি। আমরা যদি চাই যে এখান থেকে যে কাই স্কোয়ারের মানটা বের করো, তাহলে তোমরা খুব সিম্পলি ম্যাথমেটিক্যালি কাই স্কোয়ারের মানটাই শুধু বের করবে। ঠিক আছে, পরীক্ষায় এই টাইপের একটা প্রবলেম থাকতে পারে। সো এখানে আমরা এই পোর্শনটুকু শেষ করছি।